জি, তাহলে আমরা একই একই প্রশ্ন নিয়ে আমি একটু ব্যারিস্টার আবু সাইম আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি কি মনে করেন? প্রথমত আমি হেফাজতের নেতাদের গ্রেফতার বিষয়ে আপনার কাছে জানতে যাবো, এরপরে লকডাউন নিয়ে আমরা কথা বলবো। আপনার জানতে যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ সাগর ভাই এবং ধন্যবাদ দুজন সম্মানিত অতিথি। দুটো প্রশ্ন করা হয়েছে, একটি হেফাজতকে নিয়ে আর একটি হচ্ছে লকডাউন সংক্রান্ত বিষয়। তো হেফাজতকে নিয়ে আপনার আজকের অনুষ্ঠানের যে শিরোনাম হেফাজত ও রাজনীতি, সেখানটাতেই বেশ কিছু বক্তব্য লুকায়িত আছে। একটি হচ্ছে হেফাজত ও রাজনীতি, অর্থাৎ হেফাজতের সাথে রাজনীতির সম্পর্কিত, আর একটি হচ্ছে হেফাজতকে নিয়ে রাজনীতি। তবে প্রথম অংশটিতে সময় নষ্ট করব না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হেফাজতকে নিয়ে রাজনীতি হচ্ছে এবং বর্তমান যারা শাসক গোষ্ঠী আছেন তাদের সুবিধার্থে এবং তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য হেফাজতকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। জনাব শিখর যেভাবে বলেছেন সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে, অন্যদেরকে না। তো বক্তব্যটাকে যদি বিশ্লেষণ করা হয় এবং বাস্তবতাকে যদি নিরীক্ষণ করা হয়, তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই হচ্ছে সন্ত্রাসী। কারণ ধর পাকড়, নির্মমতা, নির্যাতন সবকিছু হচ্ছে কিন্তু বাকি সবার উপর। সেটা শুধু হেফাজতের উপর হচ্ছে না, বিএনপির উপর হচ্ছে, অন্যান্য বিরোধী দলসমূহের উপর হচ্ছে। যারাই তাদের কণ্ঠ উচ্চকিত করছেন তাদের বিরুদ্ধে এই নিপীড়ন এবং নির্যাতনের পথ বেছে নেওয়া হচ্ছে। সুতরাং সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে, হেফাজতের নেতা কর্মীদেরকে ঢালাও ভাবে ধরা হচ্ছে না। আমি এই বক্তব্যটার সাথে একমত নই। আমি কেন, বাংলাদেশের যারা সুস্থ সচেতন মানুষ আছেন তারা একমত হতে পারবেন না। কারণ আমরা দেখেছি বায়তুল মোকাররমে, ব্রাহ্মণবাড়িয়াতে, ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে এবং দেশের অন্যান্য অঞ্চলে আমরা ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে দেখেছি সন্ত্রাস তৈরি করতে, আমরা দেখেছি ভাঙচুর করতে, আমরা দেখেছি আগুন লাগাতে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানটা তো যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। সুতরাং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, হেফাজতের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই কথার সাথে দ্বিমত প্রকাশ করবার অবকাশ তো থেকেই যায় এবং আমার মনে হচ্ছে যে এই জায়গাটিতে প্রকৃত সত্যটা আড়াল করা হচ্ছে। লকডাউনের বিষয়ে বক্তব্যটা আসে এভাবে, একেবারে কম সময়ের জন্য একটা লকডাউন হলো, আবার লকডাউনটা তুলে দেওয়া হলো। তো আমার কাছে যেটি মনে হচ্ছে, একেবারে খুব সুচিন্তিত ভাবে যদি বলি, তাহলে বিষয়টি দাঁড়ায় এরকম: কোনো ধরনের কোনো গবেষণা নেই, কোনো ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, যখন যেটা মনে হচ্ছে সেটা করে দেওয়া হচ্ছে। এখন জনাব শিখর যেটি বললেন যে আমরা দেখছি যে লকডাউন যখন হলো তখন যে সংখ্যাটা ছিল আক্রান্ত হবার বা মৃত্যুর, বর্তমানে সেটা কমে গেছে, অতএব লকডাউনটা তুলে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সঠিক নয়। কারণ এত অল্প সময়ের জন্য একটা লকডাউন দিয়ে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের অবস্থা যখন ভয়াবহ, তখনটা ভ্যারিয়েন্ট গুলো যখন চারদিকে ছড়াচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা এখন যুক্তরাজ্য পর্যন্ত চলে এসেছে, পৃথিবীর অন্যান্য দেশেও গেছে, আর বাংলাদেশ তো প্রচন্ড ঝুঁকির মুখে। সেই জায়গাটাতে লকডাউনটা সামান্য সময়ের জন্য রেখে যদি এখন তুলে দেওয়া হয়, তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে আমরা মনে করি। যে সংখ্যাটা বলা হচ্ছে যে কমে গেছে, সেটা আসলে বাস্তব ভিত্তিক নয়। কারণ আমাদের দেশে এখনো টেস্টের পরিমাণটা সেই পর্যায়ে, আমাদের অবকাঠামোগত যে সামর্থ্য এবং টেস্টের যে ব্যাপ্তি, সেই জায়গাটা কিন্তু এটা বলে না যে আসলে আমাদের আক্রান্তের সংখ্যা কমে গেছে। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়েও আমরা গত এক বছরে বিভিন্ন ধরনের লুকোচুরি দেখেছি। সুতরাং আমি সংক্ষেপে শেষ করে দিই এই পর্যায়ে যে আমি মনে করি যে একটা বিষয় আমি বলি, সেখানটাতে আমি কাউকে দোষারোপ করতে যাব না, সেটা হচ্ছে আপনি লকডাউন দেবেন কি দেবেন না। কারণ একদিকে মানুষের জীবন, অন্যদিকে হচ্ছে অর্থনীতি, দুটোকে ব্যালেন্স করবার একটা ব্যাপার থাকে এবং সারা বিশ্বেই সেটা হচ্ছে। কিন্তু অন্যান্য দেশগুলিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গবেষণা আছে, আলোচনা আছে, একটা সমীক্ষা আছে, সেটার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিভিন্ন ফেজে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। যেমন টিআর 1 থেকে শুরু করে টিআর 5 পর্যন্ত হয়েছে যুক্তরাজ্যে, বাংলাদেশে সেই ধরনের কোনো কিছুই হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেস দ্য পিপল, এই প্ল্যাটফর্ম যেখানে মত বিনিময়ের আজকের এই আয়োজন করা হয়েছে, এবং এই প্ল্যাটফর্মের যিনি প্রধান উদ্যোক্তা, আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাইফুর রহমান সাগর ভাই, আজকের গুরুত্বপূর্ণ দুজন আলোচক, মাননীয় সংসদ সদস্য সাইফুর রহমান শিখর এবং ব্যারিস্টার আবু সায়েম, তারা সহ বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দিকে চোখ রাখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই।
আজকে এই আয়োজনটি শুরু করার জন্য এবং এরকম একটি বিষয়ে মত বিনিময়ে আমাকে ডাকার জন্য আমি বিশেষভাবে সাইফুর রহমান সাগর ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে দুজন খুব প্রাজ্ঞ আলোচকের কথা আমি শুনছিলাম। আমি সম্পূরক ভাবে এই আলোচনায় অংশগ্রহণ করতে চাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রসঙ্গগুলো তুলেছেন, বেশ 3-4টা প্রসঙ্গ একসঙ্গে হয়ে গেছে আমার কাছে আসতে আসতে। আমি প্রথম কথাটা বলি যে হেফাজতের নেতৃবৃন্দকে এই রমজান মাসের শুরু থেকে গ্রেফতার করা হচ্ছে। এর একটা উপলক্ষ বা কারণ যেটা সামনে আসছে, প্রশাসন থেকে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী মহোদয়রাও বলছেন, সেটা হচ্ছে গত 26, 27, 28 তারিখে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে প্রতিবাদের যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে কারো বক্তব্য 17 জন, কারো বক্তব্য 20 জন, কেউ বলেন আরেকটু বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কোনো পুলিশ ছিল না অথবা সরকার দলীয় লোক সম্ভবত ছিল না। সবাই হেফাজতের কর্মী ছিলেন কিনা এটাও আমি নিশ্চিত না, প্রতিবাদী মানুষই হয়তো বেশি ছিলেন। এই পুরা বিষয় এবং ব্রাহ্মণবাড়িয়াতে অনেকগুলো ঘটনা ঘটেছে, গণমাধ্যমে এসেছে, আগুন জ্বালানো, ভূমি অফিসে আগুন দেওয়া, একটা সঙ্গীত প্রতিষ্ঠানে আগুন দেওয়া ইত্যাদি। কে দিয়েছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ সহ, কারা কারা জড়িত, নির্ধারিতভাবে প্রমাণ সহ এখনো পর্যন্ত আলোচনাগুলো ওইভাবে সামনে আসে নাই। তবে হেফাজতকে দায়ী করা হয়েছে যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হেফাজত। আমি এখানে সাইফুর রহমান শিক্ষক, যিনি মাননীয় সংসদ সদস্য, খুব সুন্দর একটা অফিসিয়াল বক্তব্য যেটা আমাদের মন্ত্রী মহোদয়রাও দিয়েছেন, উনিও বলেছেন যে এখানে আলেম ওলামাদের, হ্যাঁ সাইফুজ্জামান শিক্ষক সাহেব, জি জি, উনি বলেছেন যে এখানে আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হচ্ছে অথবা হেফাজতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হচ্ছে, ব্যাপারটা এমন না, বরং অপরাধীদেরকে গ্রেফতার করা হচ্ছে যারা এই সময়গুলোতে অপরাধ করেছে। আমার কাছে এই উনার এই উত্তরটাকে স্বাভাবিক মনে হয়েছে। আনুষ্ঠানিক উত্তর আসলে এরকমই হয়, যাদের উপরে দায় থাকে গ্রেফতার করা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে তারা এইভাবেই বলেন এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই, আমাদের মত বিনিময়ের সুযোগে আজকে একটু অন্যভাবে কথাটায় ঢুকতে চাই। সেটা হলো, আমি আজকের আলোচনায় ঢোকার আগে দেখেছি যে জনাব সাইফুজ্জামান শিক্ষক সাহেবের বয়স সম্ভবত আমার চেয়ে আনুষ্ঠানিক বয়স, কাগজে পত্রে বয়সটা 1.5 মাস বেশি। 1971-এর 1 অক্টোবর তার জন্ম, আমার জন্ম 1971-এর নভেম্বরে। আবু সায়েম ভাইয়ের বয়স সম্ভবত এর কাছাকাছি। আমি বয়স কথাটা এজন্য বললাম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা শেয়ার করার সময় বয়সটা একটা ফ্যাক্টর। আমি এখন একটা ছোট্ট ভাবে আমি অন্য একটা পেছনে যেতে চাই। আজকে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাগুলো ঘটেছে 26 তারিখে অথবা 28 তারিখে, আরো 2-1 জায়গায় ঘটেছে, আগুন জ্বালানো, ভূমি অফিসে, এটা সেটা, যে কথাগুলোকে অনেক বড় করে বলা হচ্ছে এবং এটা যেই ঘটাক এটা অন্যায়, এটা অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ, এটা ধরা উচিত, এটাকে প্রমোট করা, এটাকে সহযোগিতা করা, জাস্টিফাই করা, আমি ওই জায়গাটায় যাব না। কিন্তু আমি একটা নজির আনবো পেছন থেকে। সেটা কি, আমরা এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি। সাইফুজ্জামান শিক্ষক সাহেব রাজনৈতিক পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ রাজনৈতিক পরিবারের সন্তান। উনি, আমি যতটুকু বুঝি, 87, 88, 89, 90 এই সময়টায় তার বয়স ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে ওই সময়ের ইতিহাসের চর্চার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা কি, আমরা দেখেছি 87, 88, 89, 90 এরশাদ পতনের একদম একদম সময়টা পর্যন্ত আমরা যদি আন্দোলনের, একদম গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের চরিত্রগুলো বিশ্লেষণ করি, আমি কয়েকটা কথা শুধু বলবো। কতগুলো গাড়ি পোড়ানো হয়েছিল এই 3-4 বছরে, আমি যদি বলি যে 1000-এর চেয়ে বেশি হবে, আমার মনে হয় আমার সংখ্যাটা কম হবে। আমি যদি বলি যে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে আগুন দেওয়া, ভাঙচুর করা, এটা শত শত হয়েছে, আমার মনে হয় আমি সংখ্যাটা পুরোপুরি বলতে পারবো না। মতিঝিলে অনেকগুলো অফিসে ভাঙচুর করা হয়েছে। আল্লাহওয়ালা ভবন খুব প্রসিদ্ধ, দৈনিক বাংলার পাশে ছিল। এখানে আমাদের যারা সম্মানিত আলোচক রয়েছেন তাদেরও এটা স্মৃতিতে থাকবে। এটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের শেষ সময়ের 3 বছরের কথা আমি বলবো। আরেকটা হলো খালেদা জিয়ার প্রথম আমল 91 to 96, এই সময় 95 সন থেকে যখন তত্ত্বাবধায়ক সরকার বিরোধী মানে বাস্তবায়নের আন্দোলন শুরু হলো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী এবং আরো কাউকে নিয়ে একসঙ্গে ঘোষণা দিয়ে আন্দোলন শুরু হলো। আমার মনে আছে, আমি আমার স্মৃতি থেকে বলছি, আমি ওই সময়ের রাজনীতিটাকে একদম নিজের চোখে দেখেছি, সংবাদপত্রে পাঠ করেছি এবং মিডিয়াকে খুব গভীরভাবে আমি লক্ষ্য করেছি। আমার মনে আছে
যে আমার সকাল সন্ধ্যা হরতাল, অর্ধ দিবস হরতাল, এই শব্দগুলোর চেয়ে নতুন কিছু শব্দ আমরা তখন শুনেছি। সেটা কি? 36 ঘন্টা হরতাল, 48 ঘন্টা হরতাল, 72 ঘন্টা হরতাল, 96 ঘন্টা হরতাল। এবং আমি শুধু বলবো, যদি আমরা আর্কাইভস দেখি 95-96 সনের সংবাদপত্রগুলো, ইত্তেফাক দেখেন, আপনি দৈনিক বাংলা দেখেন, সরকারি পত্রিকা, অথবা আপনি অন্য ওই সময়ে যারা যারা হেফাজতের মনোভাব লালন করার কোনো কারণ নাই, আপনি দৈনিক সংবাদ দেখেন, পুরানা পল্টন থেকে বের হয়, যেটার সঙ্গে বামপন্থী রাজনীতির ব্যাকগ্রাউন্ডের একটা সম্পর্ক রয়েছে। আমি বলছি 87, 88, 89 এই টাইমটায় এবং 95, 96 সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার গাড়ি পুরানো হয়েছে, হাজার হাজার অফিসে আদালতে ভাঙচুর করা হয়েছে। আমি 2-3টা পরিভাষা বলি। ককটেল একটা খুব কমন শব্দ ছিল তখন, বোমা বিস্ফোরণ হইতো। আমি এই গত 3 দিন 26, 27, 28 মার্চে হেফাজতের কর্মীরা যদি অপরাধ করে থাকে তাদের বিচার করা উচিত, নেতৃবৃন্দ যদি দায়ী থাকে তাদের বিচার হওয়া উচিত। আমি এই আনুষ্ঠানিক বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু আমি এটা মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির প্রতিবাদী সংস্কৃতির ক্ষেত্রে এই ক্রাইম গুলো একটা অভ্যস্ততার ব্যাপার ছিল। গাড়ি পুরানো, গাড়ি ভাঙচুর করা, অফিসে ধাওয়া করা, অফিস গমনকারী মানুষকে ধাওয়া করা, দিগম্বর করা, ককটেল ফোটানো, রাস্তায় টায়ার জ্বালানো। সেজন্য কি হেফাজতের কর্মীরা এখন এটা করতে পারে? আপনি এভাবে জাস্টিফাই করতে চাচ্ছেন কি? আমি 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 শুরুতে এটা বলেছি যে আমি জাস্টিফাই করতে চাই, কিন্তু আমি একটা অন্য কথা বলতে চাই। এটা এমন কোন ঘটনা না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে এটা হঠাৎ করে এরা করে ফেলেছে, এটা আগে ছিল না। এটা একটা মানে টেরোরাইজ করা হচ্ছে, যে একটা সন্ত্রাসী ঘটনা। আমি বলবো এটা ক্রাইম। এটা যারা করেছে তারা ক্রাইম করেছে। আপনি খেয়াল করবেন, সাগর ভাই, শেখর ভাই এবং আবু সায়েম ভাই এবং সারা দেশের মানুষ এটা খেয়াল করবেন যে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা আলোচনা করছি, এই কথা কিন্তু বলা হয় নাই 27, 28, 26, 27, 28-এ হেফাজতের কর্মীরা সশস্ত্র ছিল। কেউ বলে নাই, সরকারি দলের লোকেরাও বলে নাই যে একটা পিস্তল ছিল, তাদের হাতে বন্দুক ছিল, শটগান ছিল। এর মানে হলো আবেগ থেকে অনেক ঘটনা হয়তো ঘটেছে। বাইতুল মোকাররমের ঘটনাটা ছড়িয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায়, হাটাজারিতে, ব্রাহ্মণবাড়িয়াতে লাঠি সোঠা এটা সেটা ঘটেছে। প্রত্যেকটাই ক্রাইম। যতগুলো ঘটনা ঘটেছে, এটা যারাই ঘটিয়েছে ক্রাইমের বিচার যারাই ঘটিয়েছে। শরীফ ভাই, আমি এই পর্যায়ে আপনাকে রাখছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি কি বিশ্বাস করেন কিনা? আপনি তো হেফাজতের নেতৃস্থানীয় কেউ নন, আপনি আলেম হিসেবে সর্বমহলে পরিচিত এবং সবাই আপনাকে পছন্দ করে। আপনি কি মনে করেন যে হেফাজতের সরাসরি কেউ যুক্ত ছিলেন, অথবা হেফাজত না হলে কারা করেছেন? এরকম ভাবে, হ্যাঁ, আমি ছোট করে বলি, আমি হেফাজতকে যতটুকু দূর থেকে দেখেছি এবং বাংলাদেশের আলেমদেরকে যতটুকু আমার চোখে আমি দেখি, ভাঙচুরের ঘটনা অথবা এই ধরনের ক্রাইম রাস্তায় গিয়ে ঘটানোর কথা তাদের উৎসাহিত করার অথবা নির্দেশ দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রতিবাদ অথবা মানুষের প্রতিক্রিয়া থেকে রাস্তায় অনেক ঘটনা ঘটে। এবং 26, 27, 28-এ ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল, এটা ফেসবুকে এবং গণমাধ্যমে এসেছে। এজন্য আমার পক্ষে খুব স্পেসিফিক অথবা খুব নির্দিষ্ট করে এই কথাটা বলা যে তারা কেউ জড়িত ছিলেন না, এটাও কঠিন, অথবা এই কথাটা বলা যে তারা জড়িত ছিলেন, এটাও কঠিন। কিন্তু আমি ছোট্ট ছোট্ট ভিন্ন ফ্যাক্ট বলতে পারি যে তারা প্রতিবাদ করেছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার যিনি বর্তমান এমপি সাহেব, সরকার দলীয়, তার নামও বারবার এসেছে, উনি মিছিল করেছেন, ওনার সঙ্গে লোকজন ছিল। এখন স্পেসিফিক ঘটনা কারা ঘটিয়েছে এটা সরকার দেখবেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দেখবেন। আমি এজন্য আমি সাগর ভাই শেষ করতে চাই, এই রমজান মাসে আমি অনুরোধ করব, বা আমি মনে করি যে এই সন্ধ্যায় একজনকে ধরা, সাহারির সময় একজনকে ধরা, তারাবির পরে একজনকে ধরা, বাংলাদেশের নানান প্রান্তে, ঢাকার নানান প্রান্তে বিভিন্ন আলেম গ্রেফতার হতে থাকা, তারা হেফাজতের সঙ্গে জড়িত, কিন্তু তারা আলেম সমাজেরই একটা বড় অংশের প্রতিনিধিত্বকারী। এটা আমার মনে হয় বাংলাদেশের একটা শান্ত রাজনৈতিক চিত্রের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। আমি এটার সঙ্গে এটাও যুক্ত করব, আজকে হেফাজত কোনো মিছিল হয়তো করতে পারছেন, আজকে এটার জন্য প্রকাশ্যে কোনো প্রতিবাদী ধ্বনি হয়তো উচ্চারিত হচ্ছে না, কিন্তু সরকার যেরকম এখানে একটা পক্ষ, বা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা গ্রেফতার হচ্ছে, হেফাজতের নেতা কর্মী, তারা একটা পক্ষ, লাখো লাখো মানুষের নীরব চোখ বা দর্শন দেখা ঘটনাগুলোকে, যে সাহারির সময় একজন গ্রেফতার হচ্ছে, ইফতারের সময় একজন গ্রেফতার হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওইটাও একটা নীরব ফ্যাক্টর বা ফ্যাক্ট। ওইটার দিকেও সরকারের একটা সদয়
মূল্যায়ন বা বিবেচনা থাকা দরকার যে বাংলাদেশে জি, এটা আপনি থেকে সেটাকে নানা রকমের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আপনি সেটাকে নিরাপত্তার একটা প্রতিবাদ হিসেবে দেখতে চাচ্ছেন। ধন্যবাদ সাগর ভাই। গত 10 থেকে 12টা বছর যাবত আমরা একটা জিনিস খেয়াল করছি, সেটি হচ্ছে যে ভিন্ন মতের কাউকে যখন গ্রেপ্তার করা হয় তারপরেই তার নামে কিছু বক্তব্য বাজারে ছাড়া হয়, এবং এই বক্তব্যগুলো আসে পুলিশের মুখ থেকে কিংবা সরকারি দলের নেতাকর্মীদের কাছ থেকে, মাঝে মাঝে মিডিয়া থেকেও আমরা পাই। তো সেখানটিতে দেখা যায় যে বিএনপিকে জড়ানো হচ্ছে, নিরীহ এবং সাধারণ মানুষদেরকে জড়ানো হচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকদেরকেও বিভিন্ন সময় জড়ানো হয়। তো বক্তব্যগুলো কিভাবে আসে সেটা একটু খেয়াল করে দেখুন। এটা বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের বিষয় রয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সে অভিযোগগুলোর তদন্ত হচ্ছে বলে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। যখন সে তদন্তটা চলছে তখন স্বাভাবিক প্রক্রিয়াতেই জিজ্ঞাসাবাদ করা হয় যিনি অভিযুক্ত তাকে। কিন্তু এই জিজ্ঞাসাবাদ চলাকালীন সময়টাতে যখন ওই অভিযুক্ত আইদার রিমান্ডে থাকেন কিংবা জেলে থাকেন, তখন আমরা জানতে পারি মিডিয়ার মাধ্যমে, সরকারি দলের নেতাকর্মীদের মাধ্যমে কিংবা পুলিশই প্রেস ব্রিফিং করে জানাচ্ছে যে তিনি এই কথাগুলো বলেছেন, এবং যে কথাগুলো বলেছেন তাতে তাকে নিজেকে ইনক্রিমিনেট করা হয়, অর্থাৎ তিনি দোষ স্বীকার করেছেন, তিনি বলেছেন তিনি এই কাজগুলো করেছেন, তিনি ওই অপরাধটা করেছেন, কোথাও ঘটনাটা ঘটিয়েছেন, কিংবা সংশ্লিষ্টতাগুলো তুলে ধরা হয় বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো। এখন এই জায়গাটাতে আমি কিন্তু খুব আশ্চর্য হয়ে গেছি যখন এই বিষয়গুলো ঘটে বারবার। আমি অনেকবার চিন্তা করেছি বিষয়টা, বাস্তবিক দিক থেকে চিন্তা করেছি, আইনের দিক থেকে চিন্তা করেছি, এবং একাডেমিক ভাবেও আমি বিষয়টা চিন্তা করেছি। যখন একজন মানুষকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়, তাকে জিজ্ঞেস করা হয় বিভিন্ন ধরনের প্রশ্ন, তিনি যে উত্তরগুলো পুলিশের কাছে দেন সেই কথাগুলো মিডিয়াতে আসতে পারে কিনা, আমার মনে এই প্রশ্নটা জেগেছে। এবং আমি আপনাকে সুনির্দিষ্ট করে বলছি, এই যে মিডিয়াতে কথাগুলো আসছে, ধরুন আমি দেখেছি পুলিশের ডিসি হারুনও সাংবাদিকদেরকে সামনে রেখে প্রেস ব্রিফিং করলেন, মামুনুল হক কি কি বিষয়ে কথা বলেছেন, কি কি বিষয় স্বীকার করেছেন সেটা। এবং অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রেও দেখা গেছে যে কেউ বলেছেন যে বিএনপির সাথে সংশ্লিষ্টতা আছে, বিএনপি মদদ দিয়েছে। এমনকি ভারতের একটি বিখ্যাত পত্রিকা খবর ছাপিয়েছে যে ইন্ধনগুলো এবং অর্থনৈতিক মদদটা বিএনপি নেতাদের কাছ থেকে এসছে। আশ্চর্য বিষয় সেটা হচ্ছে, যখন জিজ্ঞাসাবাদ চলে আপনি যদি সংবিধান মানেন, আপনি যদি আইন মানেন, তাহলে তো সেই বক্তব্যটা বাইরে আসতেই পারবে না। আপনাকে বাংলাদেশে বর্তমানে প্রচলিত যে আইন, প্রথমত হচ্ছে সংবিধানের 43 ধারা মানুষের বাড়ি ঘর এবং মানুষের করেসপন্ডেন্স শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ নিজস্ব যে জিনিসপত্র থাকে, নিজের যে বক্তব্য থাকে, সবকিছু এটার ভেতরে কভার্ড হয় কোনো না কোনো ভাবে। আমি একটা বিষয় বলছি, বাংলাদেশের প্রাইভেসি লটা সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদগুলোকে যদি আমরা একসাথে পড়ি, বিশেষ করে 43 যে অনুচ্ছেদটা, সেটা যদি পড়ি তাহলে বোঝা যাবে যে মানুষের যে কোনো বক্তব্য, মানুষের যে নিজস্ব বিষয়গুলো, যতক্ষণ পর্যন্ত আদালতে সেটা সাক্ষ্য হিসেবে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা বাজার করা যাবে না। আবার আপনি যদি এভিডেন্স অ্যাক্ট 1872 সেখানে যদি আপনি 24 ধারা থেকে শুরু করে 26 ধারা পর্যন্ত পড়েন, কিংবা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর যেটা, সেখানে 162 ধারা থেকে 164 ধারা আপনি পড়েন, তাহলে আপনি পুরোটুকুকে একসাথে করে মেলালে যে বিষয়টি অনুধাবন করবেন সেটি হচ্ছে যে পুলিশ যখন কাউকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশের কাছে কোনো অভিযুক্ত যে বক্তব্যটা দেয় সেই বক্তব্যটা কিন্তু আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। আমি আবারও বলছি, সেই বক্তব্যটা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। কেবল একটা ক্ষেত্রেই করা যাবে, যেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আপনার বক্তব্যটা দেয়া হয় 164 ধারাতে। কিন্তু সেক্ষেত্রেও শর্ত আছে, কোনো একটা বক্তব্য যদি ভয়ভীতি প্রদর্শনমূলক হয় কিংবা কোনো ধরনের কোনো অঙ্গীকার করে করা হয়, তার উপরে কোনো নির্যাতন করে করা হয়, সেটাও কিন্তু আপনার ভলান্টারি সাক্ষ্য হিসেবে আসবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত একজন অভিযুক্ত আদালতে সাক্ষীটা না দিচ্ছেন, আদালতে বক্তব্যটা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেটা সাক্ষ্য নয়। তাহলে ডিসি হারুন কিভাবে প্রেস ব্রিফিং করে মৌলানা মামুনুল হকের বক্তব্যগুলো তুলে নিয়ে আসছেন, তিনি কিভাবে কিংবা তার সহকর্মীরা কিভাবে
মিডিয়াতে বলে দিচ্ছেন যে অমুক স্বীকার করেছে যে সেখানটাতে বিএনপির সংশ্লিষ্টতা ছিল। তারা তো বলেছে যে হেফাজতের সাথে বেগম খালেদা জিয়ার সভা হয়েছে, বেগম খালেদা জিয়ার বৈঠক হয়েছে, কিন্তু হেফাজতের পক্ষ থেকে এটা সরাসরি অস্বীকার করা হয়েছে। হেফাজতের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠকটা কিন্তু কোনো বড় ঘটনা না, যদি বৈঠক হয়েও থাকে সেটা কিন্তু কোনো সমস্যা না। কিন্তু তারা যেভাবে এটাকে চিত্রিত করতে চাচ্ছেন, তারা যেভাবে এটাকে অঙ্কন করতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, বিএনপি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে উস্কানি দিয়েছে, এবং ভারতীয় যে পত্রিকা সেটিও কিন্তু সেভাবেই দেখাতে চেয়েছে। এখন আমি আবারও আমার জায়গাটাতে ফিরে আসি, যে সমস্ত বক্তব্যগুলো অভিযুক্ত যারা বর্তমানে রিমান্ডে আছেন, জিজ্ঞাসাবাদ যাদেরকে নিয়ে চলছে, তাদের ক্ষেত্রে আমার দুজন সম্মানিত অতিথি আছেন, তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যদি তারা সংবিধান এবং আইনের বিষয়গুলোকে তারা পড়ে বিশ্লেষণ করেন, যে জিজ্ঞাসাবাদ চলাকালীন যে বক্তব্য, সেই বক্তব্য তো ব্যবহার করা যাবে না সাক্ষ্য হিসেবে। তাহলে আপনি কিভাবে সেটা? আপনি তো সাক্ষ্য হিসেবে বলেননি, তিনি বলেছেন এই জিজ্ঞাসাবাদে এই ব্যাপারগুলি তারা স্বীকার করেছেন। আপনি কথাটা বাইরে আনতেই পারবেন না, এতে সংবিধান লঙ্ঘিত হবে, আইন লঙ্ঘিত হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে বক্তব্য সাক্ষ্য হিসেবে গৃহীতই হবে না, সেই বক্তব্য আপনি কিভাবে আনবেন? কারণ সেটা তো আদালতে আপনি প্রমাণই করতে পারবেন না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যখন জিজ্ঞাসাবাদ চলে তখন যে বক্তব্যটা পুলিশকে দেয়া হচ্ছে, তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হচ্ছে, সেটা পরিবর্তন হতে পারে। যে বিষয় পরিবর্তন হতে পারে, যে বিষয়ের অস্তিত্ব কখনো প্রকাশিত নাও হতে পারে, সেই বিষয়টি কিন্তু আপনি আগেই যদি মিডিয়াতে দিয়ে দেন, আগেই যদি আপনি চাউর করে দেন, তাহলে তো আইনের যে স্বাভাবিক গতি, ন্যায় বিচারের যে প্রক্রিয়া, সেটা ব্যাহত হবে। আপনি মিডিয়াতে এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে, আমরা অতীতেও দেখেছি অনেক তথ্য এভাবে মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে যেগুলো বানোয়াট, অবান্তর। সরকার ইচ্ছাকৃতভাবে সেটা করে জনমনে বিভ্রান্তি তৈরি করবার জন্য, প্রকৃত অবস্থা, রাষ্ট্রের অবস্থাটাকে অন্যদিকে প্রসারিত করার জন্য, প্রবাহিত করার জন্য তারা একটা কিছু তুলে আনে। সেই তুলে আনবার একটা প্রক্রিয়া, এবং তাদের দিক থেকে জনপ্রিয় প্রক্রিয়া হচ্ছে অভিযুক্ত ব্যক্তিদের বরাত দিয়ে কিছু কথাবার্তা বাজারে ছেড়ে দেয়া। একটা কথাও আপনি দেখবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এগুলো কোনো কিছু আদালতে গড়াবে না, আদালতে উপস্থাপন করা হবে না। সুতরাং এই কার্যক্রমের মাধ্যমে যেটি হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, সংবিধান লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশের যে সাক্ষ্য আইন, বাংলাদেশের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সেগুলোর ধারাগুলোকে লঙ্ঘন করা হয়েছে। সুতরাং আমি বলবো, সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তকারী কর্মকর্তা যারা, তারা কিন্তু এই আইনটা লঙ্ঘন করছেন, এটা কিন্তু বন্ধ করতে হবে। আর মিডিয়া, আমার কাছে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃত ভাবে না, যেহেতু একটা খবর জনগণ জানলে পরে পত্রিকার কাটতি হয় বা জনগণের আগ্রহ আছে, সেজন্য তারা হয়তো খবরগুলো ছাপিয়ে দিচ্ছেন। কিন্তু আমি মনে করি আইনগতভাবে, সাংবিধানিকভাবে, এমনকি নৈতিকভাবেও এই ধরনের তথ্যগুলো কিন্তু বাজারে আসা উচিত না। যখন আদালতে যাবে, সাক্ষ্যসবুত দিয়ে প্রমাণ করা হবে, তখন অবশ্যই এটা আসতে পারে। তো আমি আবারও বলি, বাংলাদেশের প্রাইভেসি লটা সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু বাংলাদেশ আপনার আন্তর্জাতিক যে আইনগুলো স্বাক্ষর করেছে এবং যে আইনগুলোর বিষয়ে শ্রদ্ধা দেখাচ্ছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, কিংবা আপনার পলিটিক্যাল যে কাভিনেন্টস গুলো আছে, সিভিল যে কাভিনেন্টস গুলো আছে, সেগুলো কিন্তু অনেকগুলো রাটিফাই বাংলাদেশও করেছে। তো সমস্ত দিক যদি মেলায় আন্তর্জাতিকভাবে এবং দেশীয় সংবিধানের ভিত্তিতে, সরকার এবং তার সংশ্লিষ্টদের কিন্তু এই দায়বদ্ধতাটা আছে যে আইন এবং সংবিধান মেনে মানুষের ব্যক্তিগত যে বিষয়টা যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত থাকে, ততক্ষণ পর্যন্ত সেটাকে প্রকাশ না। আমি হেফাজতের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেটা জনাব শেখরের আমার দ্বিমত আছে। সেটা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে হেফাজত একটা রাজনৈতিক সংগঠনই প্রকারান্তরে। আসলে বিষয়টি আমার কাছে তা মনে হয় না। আমি যেটা মনে করি, কিংবা যারাই হেফাজতের কার্যক্রমগুলোকে লক্ষ্য করবেন, বিশ্লেষণ করবেন, তারা এটা আমার সাথে হয়তো একমত হবেন যে চারিত্রিকভাবে হেফাজত কিন্তু একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আবারও বলি, চারিত্রিকভাবে তার যে জিনগত বৈশিষ্ট্য, সেই জিনগত বৈশিষ্ট্যের কারণে হেফাজত কিন্তু একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। হেফাজত তখনই রাজনীতির পাকচক্রে পড়ে যায়, চক্রজালে আবর্তিত হয়, যখন আওয়ামী লীগ ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করতে শুরু করে। আপনি দেখেন হেফাজতের উত্থানটা
কিভাবে হয়েছিল, নারী নীতিকে ঘিরে কিন্তু হেফাজতের উত্থান। সেখানে কি হেফাজত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার কথা বলেছিল? নারী নীতিমালাতে যেই যেই বিষয়গুলো ইসলাম ধর্মের সাথে তারা মনে করেছে সাংঘর্ষিক, সেই জায়গাগুলোতে তারা প্রতিবাদ জানিয়েছে, তাদের প্রস্তাবগুলো দিয়েছে, তাদের দাবি দাওয়া উপস্থাপন করেছে। হ্যাঁ, তাদের দাবি দাওয়া অনেকের দাবি যে রাজনৈতিক ভাবে আপনাদের ফেভারে কাজ করছে, আমি সেই হ্যাঁ। জায়গাটাতে আমি আসছি, সেই জায়গাটাতে আমি আসছি। কিন্তু আপনি দেখেন যে আমি বললাম নারী নীতিমালাকে ঘিরে তো তাদের উত্থানটা, তো সেই জায়গাতে তারা কি দাবিটা জানিয়েছিল? তারা কি জানিয়েছিল যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে হবে? তারা কি বলেছিল যে বিএনপি যেই যে দাবি, এমনকি যেগুলো গোটা বাংলাদেশের সকল মানুষের মনের দাবি, যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, গুম খুন নির্যাতনের শিকার নেতা কর্মীদের যে আপনার দাবি, যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা বাস্তবায়ন করতে হবে। হেফাজত তো নারী নীতিমালার বিরুদ্ধে তাদের যে প্রস্তাবগুলো ছিল সেগুলোতে এটাও আনেন। সুতরাং আপনি কিভাবে বলবেন যে এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম? আবার আপনি দেখেন হেফাজতের বিকাশটা যেভাবে হয়েছে, যখন তথাকথিত গণজাগরণ মঞ্চ শাহবাগে ইমরান হেইত সরকারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো, তখন সেখানে অনেক ব্লগার কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নোংরা ভাষায় কথা বলেছে, লেখা লিখেছে। হেফাজত তো সেটার প্রতিবাদ করেছে, এবং সেই কারণেই হেফাজতের বিকাশটা। এখন দেখুন রাজনীতিটা কিভাবে হেফাজতে ঢুকলো। রাজনীতিটা ঢুকিয়েছে কিন্তু আওয়ামী লীগ। ওই যে শেখর সাহেবও কিন্তু বললেন যে সবকিছু দিয়েছে তাদের প্রধানমন্ত্রী, এমনকি আপনার যে সার্টিফিকেটের সনদের যে বাস্তবায়ন স্বীকৃতি দেয়া, সেটা আপনাকে আমি শেষ করতে হচ্ছে। এখন কথা হচ্ছে যখন এটা আমি একটু শেষ করে দিই, যখন রাজনীতির জন্য সুবিধাজনক হয় তখন কিন্তু হেফাজতকে ব্যবহারটা আওয়ামী লীগই করেছে। আর যখন একটুখানি হেফাজত সঠিক কথা বলতে শুরু করেছে সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথাগুলো উচ্চারণ করতে শুরু করেছে, তখনই কিন্তু হেফাজত খারাপ হয়ে গেল, হেফাজত পাকিস্তানের হয়ে গেল, হেফাজত বিএনপির হয়ে গেল। কিন্তু আমরা তো যেটা জানতে পেরেছি, হেফাজতের রাজনৈতিক রিমান্ডে নিয়ে প্রায় ডিসি সাহেব যেটা বলেছেন, হারুন সাহেব, যে এবং হেফাজতের সাথে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ রয়েছে। আমি তো আপনাকে প্রথমে বলছি, হারুন যেটি করেছে সেটি আইন এবং সংবিধানের লঙ্ঘন করেছে। আপনি একাডেমিক বিতর্ক আনেন, সেটি আমি প্রমাণ করে দেব। এটা করতে পারে না মিডিয়াকে ডেকে এইভাবে একজন মানুষের বক্তব্য, যে বক্তব্যটা এখন পর্যন্ত আদালতে উঠেনি, যে বক্তব্যটার বিপক্ষে তার নিজের আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ হয়নি, সেই বক্তব্য আপনি আনতে পারবেন না। আমি আপনাকে আবারও বলছি, প্রাইভেসি ল বাংলাদেশে তৈরি হয়নি ওইভাবে, কিন্তু তারপর সংবিধানের 43 ধারা, এভিডেন্স অ্যাক্টের 24 থেকে 26 যে ধারা, এবং সিআরপিসির যে আপনার 162 থেকে 164 ধারা, আপনাকে আমি বলে দিচ্ছি একেবারে দায়িত্ব নিয়ে যে এগুলো যদি সবকিছু মিলিয়ে পড়েন, এবং যে কনভেনশনটা তৈরি হয় একটা সংবিধান এবং আইন থেকে, একটা চেতনা তৈরি হয়, সেই চেতনা, আপনার কথাতে আপনি বোঝাতে চাচ্ছেন বর্তমানে স্টেটমেন্টগুলো সংবিধান লঙ্ঘিত হচ্ছে, এভাবে আপনি সংবিধান এবং আইন দুটোই লঙ্ঘিত। ঠিক আছে, যে আমি শুনবো এটা মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে একটু শুনবো, যদিও উনি ওনার সঙ্গে বলবে। মাওলানা শরীফ মোহাম্মদ ভাই, আপনার কাছে নতুন কোনো প্রশ্ন করবো না, কারণ অনেক কথা চলে এসছে, অনেক টপিক চলে এসছে। আপনি দয়া করে আপনার জায়গা থেকে বলবেন। এবং জাস্ট একটা কথাই বলবো, প্রায় তালিকায় আজকের পত্রিকা এসছে 21 জেলায় প্রায় 200 হেফাজতের নেতা এখনো গ্রেফতারের অপেক্ষায় রয়েছে। এটা আজকে তালিকায় সব জেলায় পাঠানো হয়েছে। এখানে আমি জানি না আপনার নাম আছে কিনা, আপনি ভীত কিনা। ধন্যবাদ সাগর ভাই। আমি আলোচনার শুরুতে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কয়েকটা কথা বলবো। আমি খুব উপভোগ করছি সাইফুজ্জামান শিখর ভাইয়ের আলোচনা, উপভোগ করছি ব্যারিস্টার আবু সায়েম ভাইয়ের আলোচনা, উপভোগ করছি। খুব সুন্দরভাবে আপনি সঞ্চালনা করছেন। আমি শুরুতেই আমি কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলবো এই প্রসঙ্গে। এখন কিছু কথা শিখর ভাইয়ের কথা থেকেও এসেছে, কিছু কথা আবু সায়েম ভাইয়ের কথা থেকেও এসেছে, যেটা জেড ধরে আমি বলতে পারি। এক হলো, হেফাজতে ইসলাম চরিত্রগতভাবে আসলে অরাজনৈতিক সংগঠন হিসেবেই যাত্রা শুরু করেছে, এবং আমার বিশ্লেষণ মতে, আমার জানা মতে হেফাজতে ইসলাম এখনো অরাজনৈতিক। তবে হেফাজতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য, অথবা বিভিন্ন দল থেকে রাজনৈতিক, ইসলামী রাজনৈতিক দল থেকে বিভিন্ন নেতৃবৃন্দের এখানে অংশগ্রহণ, এটা আগেও ছিল, এখন এটা খুব দৃশ্যমান হয়েছে নতুন কমিটির সময়। এটা ঠিক, এ কথাগুলো ঠিক আছে। এবং একই সঙ্গে কারো কারো বক্তব্য অনেক ঝাঁঝালো হতো, কারো কারো বক্তব্য
খুব জোরালো ভাষায় হতো রানিং গভর্নমেন্টের জন্য, যদি সেই বক্তব্যটা সরকারের উপরে চাপ প্রয়োগের মতো হয়, কিন্তু অস্বস্তিকর হতো, এটাও মনে হয়েছে আমার কাছে। এই জায়গাগুলিতে আমার সবগুলো বিষয়ের সঙ্গে প্রচন্ড দ্বিমত এমন না, আমার কাছে মনে হয়েছে অরাজনৈতিক সংগঠন হিসেবে এবং সরকারের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনও করবে, বার্গেনিংও করবে, হেফাজতে ইসলাম দুটাই করবে। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে বক্তব্যের যে লাইন, যে ধারা মেনটেন করা দরকার, সব সময় সবার ক্ষেত্রে হয়তো এটা ঘটে নাই, এটা হয়তো ঘটে নাই, এই কথাটা আমি বলবো শুরুতে। 2 নম্বর কথা হলো আজকের আলোচনা, এটা আমার সাইম ভাই আমার কথা শুনছেন? হ্যাঁ সাগর ভাই, আমি শুনতে পাচ্ছি। শরীফ ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। শরীফ ভাই আপনি মনে হয় স্টাক হয়ে গেছেন, সামহাও আপনার মনে হয় এখানে নেট কানেকশন চলে গেছে বা সামথিং। শরীফ ভাই আপনাকে আমরা শুনতে ক্লিয়ার পাচ্ছি করা না। উচিত। হ্যাঁ, জি জি, একটু একটু কল চলে এসেছিল। মাদ্রাসাগুলোর সঙ্গে আমি জড়িত। আমি ছোটকালে হযরত হাফিজি হুজুর বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব ছিলেন, যিনি জি জি, আমার এখানে বারবার কল চলে আসছে। জি, ছাত্র ছিলাম আমি, এরপর থেকে অনেকগুলো দৃশ্য দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের আমি যে কথাটা বলছিলাম, যে আমি একজন সমর্থক গোড়া থেকে, হেফাজতে ইসলামের বিশেষ করে বিকাশ পর্বের সময় থেকে 2012, 13 এবং এরপর থেকে আমি একজন সমর্থক। কিন্তু আমি পর্যবেক্ষণ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে হেফাজতে ইসলামের ভূমিকাগুলোকে আমাদের গভর্নমেন্ট, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক অথবা অন্য কেউ হোক, যদি প্রকাশ্যে সরকার বিরোধী কোনো আন্দোলনে চলে না যায়, ইমান আকিদার যে নির্ধারিত দাবি রয়েছে, দেশে আগ্রাসন বিরোধিতার ক্ষেত্রে তাদের যে দাবি রয়েছে, বিশেষ করে এবার যেটা হয়েছে নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন, এটা নিয়ে প্রথমে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বক্তব্য হয়েছে, কিন্তু 26শে মার্চ কোনো প্রোগ্রাম ছিল না হেফাজতের, আমি যতটুকু জানি। শুধু হেফাজতের না, বাংলাদেশের কোনো বড় ইসলামী দলেরই ছিল না। সবার কাছে এটা মনে হয়েছে যে যেহেতু সরকার দাওয়াত দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে, এটাকে ফেরানো যাবে না, অতএব এটা নিয়ে রাজপথে কোনো প্রোগ্রাম নেওয়া উচিত না, এটা সবগুলো দলের মনে হয়েছে। এটা কোনো সরকার বিরোধী প্রোগ্রাম ছিল না, এটা ছিল সম্ভবত বক্তব্যের ক্ষেত্রে একটা প্রতীকী বক্তব্য, প্রতিবাদী বক্তব্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই হেফাজতে ইসলামকে ডিল করার ক্ষেত্রে সরকার যেরকম চেষ্টা করেছে আগে, এবং খুব আন্তরিক ভাবেও চেষ্টা করেছে, যা নিয়ে এই পক্ষের ওই পক্ষের অনেক রকমের পর্যবেক্ষণ আছে, বিশ্লেষণ রয়েছে, শুকরানা মাহফিল হয়েছে হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত বড় বড় আলেমদের, মানে হেফাজত, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড অনেক ক্ষেত্রে প্যারালাল, যদিও প্রতিষ্ঠানগুলো ভিন্ন। তো ওই কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদের স্বীকৃতি দেওয়ার পরে প্রধানমন্ত্রী তাদের অনুষ্ঠানে গিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ 2টা বক্তব্য ওই সময় তিনি দিয়েছেন, ওই মঞ্চে এবং ওই মঞ্চের আগে। একটা বক্তব্য ছিল যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছে মাদ্রাসা থেকে, অতএব মাদ্রাসার কাছে জাতির শিক্ষা ব্যবস্থা ঋণী। এটা তার একটা বক্তব্য ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আজকের। এবং তার আরেকটা বক্তব্য ছিল যে কওমি মাদ্রাসাগুলো ব্রিটিশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তাদের একটা ঐতিহ্য রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। আমি আজকের আলোচনার সুযোগে এবং মত বিনিময়ের সুযোগে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই হেফাজতে ইসলাম বলি অথবা আলেম নেতৃবৃন্দ, সরকার কি কারণে তাদের প্রতি এখন এতটা রুষ্ট, এটা আমি জানি না, এটা আমার কাছে কোনো ভালো ব্যাখ্যা না, অথবা এটা কবে শেষ হবে এটাও আমি জানি না, এটার কি কি পরিণতি হতে পারে, এর সঙ্গে রাজনৈতিক আর কি কি যুগসূত্র রয়েছে, এটা আমার কাছে খুব পরিষ্কার না। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে বাংলাদেশের মতো দেশ অথবা উন্নয়নশীল কোনো মুসলিম দেশে জনগণের একটা প্রেসার গ্রুপকে সরকার ইতিবাচক ভাবে নিতে পারে, এটা হেফাজতে ইসলাম হোক, অন্যান্য ইসলামী দল হোক, জাতীয়তাবাদী দল হোক, তাদের প্রেসারকে সরকার তার পক্ষে নিতে পারে। যেরকম ভারতের পক্ষ থেকে গত 2-2.5 বছর যাবৎ এনআরসি, সিএ নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, যেটার বাস্তবায়ন হলে একটা বড় রকমের দুর্ভোগের মধ্যে পড়বে বাংলাদেশ, এবং একই সঙ্গে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন, বাংলাদেশ সরকার তাকে দাওয়াত দিয়েছে, উনি এসেছেন, কিন্তু হেফাজতে ইসলাম এটার যে প্রতিবাদ করেছে বা আলেমরা করেছে, এটাকে খুব নেতিবাচক ভাবে না নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বার্গেনিং এর ক্ষেত্রগুলোতে এটাকে পজিটিভ ভাবে নেওয়া, আমার মনে হয় এটার সুযোগ ছিল। কেন এই কথাগুলো বলছি?
এই কথাগুলো এজন্য বলছি, আপনি গত 2-3 দিন যাবৎ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে যে বক্তব্যগুলো হচ্ছে, আপনি এই বক্তব্যগুলো একটু দেখুন। কি বক্তব্য হচ্ছে? 1 নাম্বার হলো নাজমুল হাসান পাপন সাহেব, যিনি এই সরকারের একজন এমপি, এই সংসদের, আবার ভ্যাকসিন করে একজন প্রতিনিধিত্বশীল ব্যক্তি, যেই প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এটার প্রধান আমদানিকারক, তারা বলেছে যে আমরা টাকা দিয়েছি, আমরা পাওনা, এখন সরকারের উচিত চাপ সৃষ্টি করা। অর্থাৎ খুব অভিমান করে, খুব ক্ষুব্ধতার সঙ্গে তিনি এই কথাগুলো বলেছেন। আবার পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, এটা সম্ভবত কালকেই এসেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী তো ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে, আমরা তো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছি, আর কিভাবে আমরা চাপ সৃষ্টি করব, এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল কালকে। আজকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য দেখলাম যে ভারতের টিকা আনার জন্য ভ্যাকসিনকোকে যে টাকা দেওয়া দরকার, এই টাকা আমরা দিয়েছি, এটা ভ্যাকসিনকো কিভাবে আনবে এটা আমরা জানি। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এই বার্গেনিং এর জায়গাগুলোতে ভারত আমাদের বন্ধু, আমাদের সরকার বারবার বলছেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মেহমান ছিলেন 26শে মার্চ, এটাও ঠিক আছে। অমিত শাহ কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে বাংলাদেশ সম্পর্কে কত বাজে একটা বক্তব্য দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা নিয়ে এই বন্ধুত্বের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত তার রেকর্ড ব্রেক করে একটু বাঁকা উত্তর দিয়েছেন, যেটা নিয়ে আবার ভারতের পত্রপত্রিকায় সমালোচনা হয়েছে। আমি এখানে সংযোগ করে যে কথাটা বলতে চাই, আমাদের সরকার যদি মনে করে যে আমাদের দেশের বড় বড় ইসলামী শক্তি অথবা জাতীয়তাবাদী শক্তি বা নাগরিক অংশ, তাদের যে ভারতের বার্গেনিং এর জায়গাগুলোতে, আমাদের পানির জায়গাগুলোতে, টিকা আদায়ের জায়গাগুলোতে, মুসলিম হত্যা বন্ধ করার জায়গাগুলোতে, এনআরসি সিএ এর ক্ষেত্রে বাংলাদেশ যেন ভোগান্তির শিকার না হয়, এই জায়গাগুলোতে আমাদের দেশের ভেতর থেকে যদি লাখো লাখো মানুষ মিছিল করে, আমরা এটাকে আমাদের অ্যাকাউন্টে নিতে পারি। আমরা আমাদের পলিটিক্স অথবা আমাদের কূটনীতি, আমাদের ডিপ্লোমেসির ক্ষেত্রে এটাকে আমরা একটা প্লাস হিসেবে যোগ করতে পারি। আমার মনে হয় সরকার এটা করতে পারে। আমি আজকে এই অনুরোধটা ব্যাপকভাবে করব। সবকিছু শত্রুতার চোখে দেখা, সবকিছুকে রাজনীতির চোখে দেখা, সবকিছুকে বিরোধের চোখে দেখা, এটা মনে হয় ঠিক না। এটা মনে হয় শেষ পর্যন্ত শুধু বিরোধ বাড়ায়। নতুন নতুন অঙ্গন, আমি রাজনীতির কারণে বলবো যে ওরা রাজনীতি করছে, নতুন নতুন বিরোধী দলে পরিণত হবে। আমি এই জন্য যারা সরকার চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আমি হেফাজতে ইসলাম সংগঠনের অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু কোনো কারণে এটা গত 7-8 বছর যাবৎ বাংলাদেশের কওমি মাদ্রাসার সকল আলেমদের প্রতিনিধিত্বশীল একটা প্ল্যাটফর্মের জায়গায় রয়েছে। এই জন্য এটা নিয়ে কোন ধরনের বড় পদক্ষেপ, যেটাকে এখন ক্র্যাকডাউন বলা হচ্ছে, কেউ কেউ বলছে, আমি বলবো যে সরকার এই জায়গাটায় নানা রকমের ইতিবাচক অঙ্ক মিলাতে পারে। আমি আরেকটা কথা বলতে পারি যে অনেক সময় দেশে যেসব অরাজনৈতিক প্রেসার গ্রুপ থাকে, এটা আমরা বুঝি যে অরাজনৈতিক, কিন্তু তারপরেও তার সিমটম রাজনৈতিক হয়ে যেতে পারে। এজন্য তাদেরকে রাজনৈতিক ভাবে চিহ্নিত করা বা রাজনীতির কাতারে আনা, এটা মনে হয় দরকার নাই। কেন? আমি 1992-93 সনের কথা বলবো, শিখর ভাইয়েরও মনে আছে, আবু সায়েম ভাইয়েরও মনে আছে, সাইফুর রহমান ভাইয়েরও মনে থাকার কথা। সেটা হলো জাহানারা ইমাম প্রয়াত, তিনি ঘাতক দালালদের বিরুদ্ধে একটা আন্দোলন করলেন এবং একটা গণ আদালত করলেন। সেই সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত বসলো, আমার একদম পরিষ্কার মিডিয়ার ভাষ্যগুলো মনে আছে। আপনি খেয়াল করবেন সেই 24 জন সাক্ষী সেখানে ছিলেন। সেখানে জাসদের লোক ছিলেন, আওয়ামী লীগের লোক ছিলেন, শুধু রানিং বিএনপি এবং জামাত ছাড়া, জাতীয় পার্টি ছাড়া বিভিন্ন বাম দল এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ওই পুরা আন্দোলনটার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু কেউ কিন্তু বলে নাই ওইটা একটা রাজনৈতিক আন্দোলন। ওটাকে ঘাতক দালালদের বিরুদ্ধে অথবা 71-এর যারা অপরাধী ছিলেন অথবা দোষী ছিলেন বা রাজাকার ছিলেন, তাদের বিরুদ্ধে একটা আন্দোলন করার জন্য তিনি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করলেন। সেখানে সরকার বিরোধী বিভিন্ন দলের এমপি অথবা নেতারা অংশগ্রহণ করলেন। আপনি এখনো যদি জাহানারা ইমামের সেই গণ আদালতের ফাইল খুলেন, সেখানে কারা কারা বড় নেতা ছিলেন আপনি এই তালিকাটা পাবেন। এই জন্য এটা বলা যাবে না যে তার এই আন্দোলনটা আসলে আওয়ামী লীগের আন্দোলন ছিল অথবা তার এই আন্দোলনটা বামপন্থী রাজনীতিকদের আন্দোলন ছিল। আমার মনে হয় এইভাবে চিহ্নিত করার সুযোগ নাই। তার আন্দোলনটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, তার আন্দোলনটা একটা বুদ্ধিভিত্তিক অথবা আমি বলতে পারবো একটা প্রেসার গ্রুপ হিসেবে তিনি আন্দোলন করেছিলেন। হেফাজতের আজকের কর্মপন্থায় অথবা এমন হতে পারে কারো কারো বক্তব্যের টোনের মধ্যে একটু ঝাঁজ বেশি ছিল, কারো কারো বক্তব্যের কারণে মনে হয়েছে তিনি রাজনীতি করতে চেয়েছেন। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এবং পেশ করতে চাই, যারা এভাবে বিবেচনা করেন একজন পর্যবেক্ষক হিসাবে এবং সব দিকে চোখ রাখার চেষ্টা করি হিসাবে আমি বলতে পারি, আপনি যে, আমি সাগর ভাই শেষ করছি,
গত 1-1.5 মাসে এই যে নরেন্দ্র মোদীর ব্যাপার থেকে শুরু করে বলেন, একটা ইস্যুতেও কিন্তু গভর্নমেন্টকে এগেনিস্টে নিয়ে কোনো বক্তব্য হেফাজত সম্ভবত দেয় নাই আমার যতটুকু মনে পড়ে। ইলেকশন নিয়ে কথা বলা, সরকার এইভাবে চালানো উচিত এই কথা বলা, এতদিন পরে আবার নির্বাচন দেন এই কথা বলা, গত নির্বাচনটা এই কারচুপি হয়েছে এই কথা বলা, এইসব রাজনৈতিক একদম যেটাকে আমরা খুব একদম পিওর রাজনৈতিক ইস্যু বলি, এ ধরনের কোন রাজনৈতিক ইস্যু নিয়ে গত 1-2 মাস হেফাজত কথা বলেছে আপনি পাবেন না। আপনি কি পাবেন? নরেন্দ্র মোদীকে প্রতিরোধ করতে চাওয়ার একটা বক্তব্য দিয়েছে। বাইতুল মোকাররমের ঘটনা যেদিন ঘটেছে 26শে মার্চ, ওই দিন শুধু হেফাজতে ইসলাম না, বাংলাদেশের কোন ইসলামী দল এবং আমার জানা মতে কোন বিরোধী দলেরই ময়দানে কোনো কর্মসূচি ছিল না। আগের দিন বা আগের 2-3 দিন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কিছু প্রোগ্রাম ছিল এবং নুরুল হক নুরুর যে সংগঠন ছাত্র অধিকার পরিষদ বা ফোরাম, তাদের কিছু প্রোগ্রাম ছিল ময়দানে, কিন্তু 26শে মার্চ কারো কোনো প্রোগ্রাম ছিল না। এবং ওই সময়ে স্বতঃস্ফূর্ত ভাবে বাইতুল মোকাররমে কিছু আবেগপ্রবণ মানুষ হয়তো মিছিল বিক্ষোভ করার চেষ্টা করেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে, যেটা আমি খুব দরদের সঙ্গে সবার কাছে পেশ করতে চাই এবং আমি আজকের আলোচনায় বিনয়ের সঙ্গে আমাদের সরকার প্রধানের কাছেও পেশ করতে চাই, সেটা হলো কতগুলি ভিডিও ফুটেজ দেখেছি, কতগুলো চিত্র দেখেছি, যে চিত্রগুলোর অপর সাইডেও অনেক খারাপ দিক থাকতে পারে, কিন্তু আমাকে খুব হৃদয়ে স্পর্শ করেছে। চিত্রগুলো কি? আমি দেখেছি কিছু যুবক এবং তার সঙ্গে পুলিশ বাইতুল মোকাররমের উত্তর গেটের সিঁড়ি দিয়ে মানুষকে, তাদের সঙ্গীদেরকে ডাকতে ডাকতে মসজিদের ভেতরে ঢুকছে, তাদের হাতে লাঠি, কেউ কেউ বন্দুক তাক করে করে, পুলিশ সরাসরি ফায়ার করছে বাইতুল মোকাররমের সিঁড়ির ওই জায়গাগুলোতে। আমার কাছে খুব খুব কষ্ট লেগেছে যে ইসরায়েল ছাড়া, মিশরে একটা ক্র্যাকডাউন হয়েছে 2013-তে, এই সময়টা ছাড়া, এবং ইন্ডিয়াতে মুসলমানদের বিভিন্ন মসজিদে হামলা হয় এই জায়গাটা ছাড়া এরকম চিত্র হয়তো কম দেখা যাবে। আমি খুব আন্তরিকতার সঙ্গে বলি, আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এইসব জায়গায় অনেক সচেতন এবং অনেক আন্তরিক। আমি ধর্মীয় অনেক ইস্যুগুলোতে তাকে আন্তরিক পেয়েছি আলেমদের। অনেক ধন্যবাদ। আমি সাগর ভাই শেষ করছি। প্রধানমন্ত্রী আমি শেষ করে দিচ্ছি। প্রধানমন্ত্রীকেও মাদ্রাসা, মসজিদ, আলেমদের ইস্যুতে আমি অনেক সফট ভাবে কথা বলতে, পদক্ষেপ নিতে দেখেছি। আমি যদি আজকে কেউ বলেন বাইতুল মোকাররম থেকে কোনো মিছিল হওয়া উচিত না, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা সরকার চিন্তা করতে পারেন। আমি ওই জায়গায় হাত ঢুকাতে চাই না। বাইতুল মোকাররম থেকে উঁচু আওয়াজে কেউ কথা বলে সরকার বিরোধী বক্তব্য দেবেন না, এরকম কথাও যদি বলেন, আমি মনে করি ওইখানেও আমার কিছু সমর্থন থাকবে, যদি এর সঙ্গে এটা যুক্ত করা হয় যে বাইতুল মোকাররমের দিকে ঝাঁকে ঝাঁকে তরুণ আক্রমণ করার জন্য ঢুকতে থাকবে। হতে পারে ভেতরে দুষ্কৃতিকারী রয়েছে, কিন্তু একটা মসজিদের সিঁড়িতে দেখা যাবে ডাকছে হামলা করার জন্য, লাঠি সোঁঠা বন্দুক নিয়ে ভেতরে ঢুকছে। এই দৃশ্যটা হৃদয় কাঁপায় দেওয়ার মতো। এর আশেপাশের উপলক্ষ যদি আরো কিছু থাকে, এর সঙ্গে যদি কোনো ইভিল পলিটিক্স যুক্ত থাকে, এর আশেপাশে যদি আরো কোনো ইন্ধন থাকে, সব পরিষ্কার করার জন্য আমি আহ্বান জানাবো। কিন্তু বাংলাদেশের কোনো মসজিদে বুট জুতা পায়ে দিয়ে হানাহানির পরিবেশের মতো এইভাবে ঢুকা, এটা খুব হৃদয় স্পর্শ করেছে। আমি এই জায়গায় সবাইকে মনোযোগ দেওয়া এবং হৃদয় দিয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানাবো। এবং আমি একই সঙ্গে আমি অনুরোধ করব সকল পক্ষের ইতিবাচকতা নিয়ে সরকার যদি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখেন, তাহলে আমার মনে হয় হানাহানি কমবে, দূরত্ব কমবে, দেশের জন্য সেটা উপকার বয়ে আনবে। ধন্যবাদ সাগর ভাই। কয়েকটি বিষয় এবং জনাব শিখরের বক্তব্যের আলোকে কিছু কথা বলতে হচ্ছে। শুরুটা করছি 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা, সেই বিষয়টি নিয়ে। তো 21শে আগস্টের গ্রেনেড হত্যার যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়াটার বিষয়ে আমার সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে যে এই বিচার প্রক্রিয়াটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেনি, এটা নিরপেক্ষ ছিল না। এটার যে তদন্ত হয়েছে, যেভাবে এটার সাক্ষীদেরকে আদালতে উপস্থিত করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় আদিষ্ট রায় দেয়া হয়েছে, এতে করে কেবল বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বৈশ্বিক প্রেক্ষাপটে ওয়ান অফ দি গ্রেটেস্ট মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে। এবং এখানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে যে পদ্ধতিতে ফাঁসানো হয়েছে, এটা শুধুমাত্র কৌতূহলেরই সৃষ্টি করে না, এটা যথেষ্ট হাস্যকর। আইনি প্রক্রিয়াকে ব্যবহারের যে ঘটনাটা এই সরকারের আমলে ঘটানো হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে
কখনো যদি সুযোগ হয় কেবল 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার এই বিষয়টা নিয়ে কথা বলবো, কেবল এখানটাতে জনাব তারেক রহমানকে নয়, আরো অনেক অভিযুক্তকে যেভাবে ফাঁসানো হয়েছে, যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, এটা কোনো ধরনের পুরো নিরপেক্ষ বিচার প্রক্রিয়াতে এই রায়টা টিকবে না। জনাব শিখরের অবগতির জন্য বলছি, তিনি নিজেও জানেন, যদিও ইনডেমনিটি অধ্যাদেশ সম্পর্কে তিনি অন্যের উপরে দায়ভার চাপাতে চেয়েছেন। আসলে ইনডেমনিটি অধ্যাদেশটা সেটা জারি হয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, যেটার নেতৃত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমদ। সেপ্টেম্বর 1975 ইনডেমনিটি অধ্যাদেশটা জারি করা হয়। সুতরাং এটার দায়ভার অন্য কারো উপরে দেয়াটা আমার মনে হয় যে ঠিক হবে না। জনাব শরীফ মোহাম্মদের বক্তব্য শুনছিলাম, ভালো লাগছিল, বিশেষ করে ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে তিনি একটা ন্যারেটিভ দিয়েছেন, যেটা আমার কাছে অনেকাংশে খুব চমৎকার মনে হয়েছে, যে আসলে সবকিছুকে শত্রুতার চোখে না দেখে সেটাকে ব্যবহার করবারও সুযোগ আছে। দল হিসেবে বিএনপি কিংবা বাংলাদেশ হিসেবে বাংলাদেশের জনগণ, আমরা কিন্তু ভারতের জনগণকে শত্রু মনে করি না, ভারতের জনগণকে আমরা বন্ধুই মনে করি। এমনকি ভারতের এস্টাবলিশমেন্টকেও আমরা বন্ধু মনে করতে চাই, বা অতীতে আমরা বন্ধুত্বের হাতও বাড়িয়েছিলাম। সমস্যাটা হয়েছে বর্তমান সরকার আসবার পরে এই বন্ধুত্বের জায়গাটাকে বা এই সম্পর্কটাকে সরিয়ে দিয়ে এটাকে ভিন্নভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন তাতেই সমস্যাটা তৈরি হয়েছে। এবং এতে করে আমরা দেখছি ভারতীয় এস্টাবলিশমেন্ট আমাদেরকে একজন নির্যাতিতা স্ত্রীর মতো কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে। সেই জায়গাটাতেই কিন্তু সমস্যা। আজকে দেখেন সরকারি দলের লোকেরাও কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক, জনাব পাপন বলেছেন, সেটা পুনর্বিবেচনা করতে হবে। কারণ এই যে এমন মহামারী অতিমারীর সময়টাতে আমরা টাকা দিয়ে দিয়েছি, আমাদেরকে টিকা দেয়া হবে, কিন্তু এখন দেবে না তারা বলছে। দেখুন এত বড় একটা অজাচার, আমাদেরকে এখন হাত পাততে হচ্ছে চীনের কাছে, হাত পাততে হচ্ছে রাশিয়ার কাছে, অথচ আমাদের কিন্তু এটা ভারতের কাছ থেকে পাবার কথা ছিল, কারণ তারা টাকা পয়সাগুলো নিয়ে গেছে। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে নির্যাতিতা স্ত্রীর অবস্থা। তো এটা আসলে যতদিন পর্যন্ত সকল দলের ভেতরে, যেটা আমি বিশেষ করে বোঝাতে চাচ্ছি, যে বর্তমান সরকারি দলের মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসাটা ভারতের চেয়ে বেশি না হবে, ততদিন কিন্তু সমস্যাটা থেকে যায়। আমাদের সকলের দরকার হচ্ছে দেশপ্রেম। এটা আওয়ামী লীগ বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, বিএনপি যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো দেশপ্রেমের মধ্যে বলছে। সুতরাং অন্যদেরকে তো সেই জায়গাটাতে আসতে হবে। আপনি তো সারাক্ষণ শুধু দোষারোপ করলে তো হবে না, দায়ভার চাপিয়ে দিলে তো হবে না। আপনি দেখেন যে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, সেই জায়গাগুলোতে যখন কথা বলা হবে, কেউ একটা শব্দ করবে, আপনি তাকে মেরে ফেলবেন, তারপর আপনি উন্নয়নের গীত গাথা রচনা করবেন, সেটা কিন্তু সম্ভব না। এবং উন্নয়নের যে গল্পটা বলা হয়, জনাব শিখরও বলেছেন, আমি এটা বলে শেষ করব, এটা আসলে শুভঙ্করের ফাঁকি। দেখেন বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের এখন একটা দ্বিমত হচ্ছে, ঝগড়ার মতো হয়ে যাচ্ছে প্রবৃদ্ধি নিয়ে, যেখানটাতে বলা হচ্ছে যে প্রবৃদ্ধি তারা বলছেন 6-এর উপরে হচ্ছে, অথচ বিশ্ব ব্যাংক বলছে 2.5 পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে, এতটা নিচে নেমে এসছে। এবং দেশীয় যে উৎপাদন সেই জায়গাটাতে বা শিল্পের জায়গাটাতে প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংক বলছে যে 16 ভাগেরও নিচে নেমে গেছে, অর্থাৎ সরকার কিন্তু দেখাতে চাচ্ছে বেশি। আসলে বর্তমান সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করবার পর থেকেই সমস্ত বিষয়ই কিন্তু মিথ্যাচারিতাগুলো করছে। তো আমার বক্তব্য হচ্ছে মিথ্যাচারিতার জায়গাটা থেকে আমাদেরকে সরতে হবে। সকল রাজনৈতিক দলকে, সকল মানুষকে কিন্তু একটা চোখেই দেখতে হবে। অনেক বছর তো আপনারা শাসন করেছেন, জোর করেই শাসন করেছেন, সেটা জনাব শিখরও জানে। এবার তো অন্তত গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটাতে তো ফিরতে হবে। বাংলাদেশে আপনারা সবসময় তরুণদের কথা বলেন, যুবকদের কথা বলেন, তাদের জন্য অনেক কিছু করেছেন, এত কিছু করেছেন, তাদেরকে তাদের প্রথম ভোটটা দেবার অধিকার থেকে বঞ্চিত করেছেন। জনাব শিখর একজন তরুণ রাজনীতিবিদ, তিনি আমার সাথে একমত হবেন। কোটির ওপরে প্রথম ভোটার, তারা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি, তাদেরকে বঞ্চিত করেছেন। এই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি আশা করি জনাব শরীফ মোহাম্মদের ভারত বিশ্লেষণটা ভালো লেগেছে। এই জায়গাটাতেই আমাদেরকে আসতে হবে, আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে কিন্তু আদায় করতে হবে। আজকে দেখেন ভারতে যে সমস্যাটা চলছে, ভারতীয় সমস্যাতে যেতে পারছি না আমি একেবারে 30 সেকেন্ড সাগর ভাই, এটা বলতেই হবে, তা না হলে দেশে জনগণ ভারতের যে অবস্থাটা এস্টাবলিশমেন্টের সেটার উপসংহারটা পাবেন। দেখেন ভারতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং পৃথিবীর মধ্যে তারা রেকর্ড করেছে আক্রান্তে একই দিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর
সংখ্যাতে, যেখানে ভারতের হসপিটালগুলোতে কোনো অক্সিজেন নেই, 10,000 মানুষের জন্য মাত্র 3টা বেড আছে। এখন ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন কমে গেছে, ভারত কিন্তু বাংলাদেশে কার্বন ডাইঅক্সাইড ঢুকানোর প্রক্রিয়া কিন্তু বন্ধ করে। তাদের পত্রিকাগুলো কিন্তু অবান্তর উদ্ভট খবর ছাপিয়ে দিচ্ছে যে হেফাজতের সাথে বিভিন্নভাবে বিএনপি মদদ দিচ্ছে, নেতারা আপনার অর্থনৈতিক সাহায্য দিচ্ছে। এই যে তাদের কার্বন ডাইঅক্সাইড ঢুকানো বাংলাদেশে, এটা ভারতকেও বন্ধ করতে হবে। আমরা ভারতের সাথে জনগণ টু জনগণ একটা সম্পর্ক করতে চাই এবং ভারতীয় এস্টাবলিশমেন্টও সেটার বিষয়ে কিন্তু সজাগ হতে হবে। এবং বর্তমান যারা সরকার বাংলাদেশে চালাচ্ছে তাদেরকে ভারত প্রীতি থেকে সরে আসার একটা লক্ষণ এখন তৈরি হয়েছে জনাব পাপন এবং অন্যান্যদের কথার মাধ্যমে। এটাতে থাকতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে, তাহলেই সমস্যাগুলো সমাধান। প্রথম বিষয়টা হচ্ছে জনাব শিখর কানাডার আদালতে যে প্রসঙ্গটি আনলেন, আমি বিনয়ের সাথে বলছি এ বিষয়ে ওনার কোনো লেখাপড়া নেই, উনি জানেন না। কানাডার আদালতের এই রায়গুলোর উপর আমি লেখাপড়া করেছি, আমি কানাডা গিয়েছি, আমি জাজমেন্ট গুলো পর্যবেক্ষণ করেছি, এগুলোর উপর বিশ্লেষণ করেছি এবং এগুলোর উপর তথ্য উপাত্ত দিয়ে আমি প্রয়োজনীয় আপনার লিখিত বক্তব্য দিয়েছি। আসলে এই রায়গুলো যে প্রক্রিয়া আসে, আপনি সময় দিয়েছেন 30 সেকেন্ড বা 1 মিনিট, আমি কিভাবে এত বড় একটা রায়ের বিষয়ে কথা বলবো? এটা কেবল বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো একজন সংশ্লিষ্ট ব্যক্তি, কানাডার কোনো অথরিটি আপনার এমন কোন রিপোর্টেড কেস না যে কেসের আলোকে বিএনপি একটা সন্ত্রাসী দল হয়ে গেছে। হাস্যকর কথাবার্তা। আওয়ামী লীগের মানুষদের সাথে তর্ক বিতর্ক করতে যাবার শেষ পর্যায়ে যে সমস্যাটা তৈরি হয়, তারা লাইনচ্যুত হয়ে যান এবং একটা অবান্তর কথা বলতেন। জনাব শিখরের কাছ থেকে এটা আমি আশা করিনি, ওনার বক্তব্য এটা কোনো রিপোর্টেড কেস ছিল না, এটা রিপোর্টেড কেস না। একজন, আমি শিখর ভাই শেষ করি, যেহেতু আপনি আপনার বক্তব্যটা দিয়েছেন, সেটা হচ্ছে যে ব্যাপারে বললেন আপনারা তো মিষ্টি খেয়েছেন তারা যখন। জি, আপনি একটু শুনেন, এটা আপনার এটা বানানো কথা, কোনো ধরনের কোনো মিষ্টি খাইয়ে কোনো উল্লাস করা হয়নি। আমি একটু শেষ করি, জি একটু কানাডা শেষ করে তারপর বাংলাদেশে আসি। জনাব শিখর, আপনি, জি জনাব শিখর, আপনাকে থামতে হবে, কারণ আমি এখন কানাডার বিষয়টা শেষ করব। কানাডাতে এটা একজন মাত্র আবেদনকারীর একটা আবেদনের উপরে অ্যাপিল হয়েছিল, সেই অ্যাপিলের রায় সেখানটাতে তাকে সেটা দেয়া হয়নি বিভিন্ন কারণে। পর্যবেক্ষণ ঘটনাগুলোকে, উপাত্তগুলোকে বিশ্লেষণ করে, সাক্ষ্যগুলোকে বিবেচনা করে। তার মানে এই নয় বিএনপি সন্ত্রাসী দল কানাডার কোনো আদালত রিপোর্টেড কেস লয়ের মধ্যে বলেছে, বিষয়টি তা না। এটার উপরে যদি কখনো কথা বলতে চান বলবো, সুতরাং এটা আপনি সঠিক তথ্য দেননি। 21শে আগস্ট সম্পর্ক সঠিক তথ্য দেয়া হয়নি এবং বাংলাদেশের সংবিধান, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্টের আলোকে আমি তদন্ত চলাকালীন সময়ে যে বক্তব্যগুলো অভিযুক্তদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়, ভয়ভীতি প্রদর্শন পূর্বক দেওয়া হয়, সেগুলো মিডিয়াতে আনা, সেগুলো প্রকাশ করা, প্রচার করা, এটা আইন এবং সংবিধানের লঙ্ঘন। আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আপনার। এবং এই বিষয়ে যদি খোলাসা আইন এবং সাংবিধানিক ব্যাখ্যা নাও থাকে, সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই ব্যাখ্যাটা আপনি পাবেন, যদি আপনাদের এই জায়গাটাতে সন্দেহ থাকে। আসলে হচ্ছে কি, আপনারা বারবার একটা কথা বলার চেষ্টা করেন, দেশটাকে নষ্ট করে দিয়েছি, দেশটাকে, ওটা বিএনপি দেশটাকে নষ্ট। আমরা তো তৎকালীন সময় আসলে শুনেছিলাম যে আওয়ামী লীগের তো ইতিহাসটাই হচ্ছে গণতন্ত্র হত্যার ইতিহাস। আমি এইভাবে বলতে চাইনি আজকে চেয়েছিলাম আসলে ভবিষ্যৎ নিয়ে কথা বলবার জন্য। বলিনি স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনাদের দায়িত্বশীল মন্ত্রী বলেছে স্বামী স্ত্রী। এখন আপনারা সেই স্বামী স্ত্রী আপনাদের ভাঙ্গন ধরার মতো হয়েছে ভ্যাকসিনকে নিয়ে। আপনারাই তো বলেছেন করোনার চেয়ে আপনারা শক্তি। অবান্তর কথাবার্তা, এই ধরনের হাস্যকর কথাবার্তা কারা বলে? এটা তো আপনারা বলেছেন। তো আজকে যদি শক্তিশালী হন তাহলে শত শত মানুষ কেন মারা যাবে? আপনারা যদি করোনার চেয়ে শক্তিশালী হন তাহলে তো মারা যাবার কথা ছিল না। দেখুন, আসলে বাস্তবতার জায়গাটাতে আসতে হবে। ভারতীয় কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেশ চালালে হবে না, দেশ চালাতে হবে বাংলাদেশের অক্সিজেন দিয়ে। আমি বাংলাদেশকে ভালোবাসতে হবে। আওয়ামী লীগকে, আওয়ামী লীগের একমাত্র সমস্যা, আমি আবার শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। অনেক সুন্দর আলোচনা হয়েছে, গান গর্ব আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় লাস্ট কয়েক মাস ধরে এত সুন্দর আলোচনা, এত মানে ইনফরমেটিভ আলোচনা আমার এখানে হয়নি। সত্যি কথা বলতে কি, আমি নিজে খুবই এনজয় করছি। সংসদ সদস্য ব্যারিস্টার আবু সায়েম এবং মাওলানা শরীফ ভাই কিন্তু
খুব ভালোভাবে ইয়ে করছেন। আমি শেষটা খুব সুন্দরভাবে শেষ করতে চাই। শরীফ ভাই, আপনার কথা শুনে আমরা শেষ করবো। ধন্যবাদ সাগর ভাই। আমি খুব উপভোগ করছিলাম শেখর ভাই এবং আবু সায়েম ভাইয়ের আলোচনা। অনেক বিষয় উঠে আসছিল, প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক লম্বা লম্বা কথা রয়েছে। আসলে এই ধরনের আলোচনা এটাই হয় যে মনের ভেতরে এরকম অনেক কথা থেকে যায়, যে কথা আর একটু বড় করে বলা যেত, আরেক দীর্ঘ সময় বলা যেত, এটা হয়ে ওঠে না। তো আমি আমাকে শেষ দেওয়ার সুযোগে আমি কয়েকটি কথা বলতে চাই আগের কথার জের ধরে। একটা হচ্ছে, আমি বর্তমান সরকারকেই শুধু বলবো না, গণমাধ্যমকে বলবো, সবাইকে বলবো, যে অনুরোধটা করব সেই অনুরোধটা হচ্ছে যে আমরা যেন সরকারের পক্ষ থেকে সব ধরনের বিরোধিতাকে, যেটা দৃশ্যমান বিরোধিতা মনে হয় অনেক, আমাকে কি দেখা যাচ্ছে সাগর ভাই? সাগর ভাই আমি কি আছি লাইনে? একদম ক্লিয়ার আছেন? হ্যাঁ জি জি, শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। হ্যাঁ জি জি, যেটাকে বিরোধিতা মনে হয় অথবা বিরোধিতার রাজনীতি মনে হয় অথবা এবং এখানে প্রেসার মনে সবচেয়ে হয়। সুন্দর মানুষ আপনি। আল্লাহ আল্লাহ। আমাদের এবং তিনজন ঠিক এবং আছে। এবং এবং নানাভাবে দৃশ্যমান ভাবে মনে হতে পারে যে এই মুভমেন্টটা সরকারের বিরুদ্ধে। আমি মনে করব যে কূটনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, দেশ উন্নয়নের ক্ষেত্রে অথবা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার সব জায়গা থেকেই, বিশেষ করে যদি সরকার নিশ্চিত হয় কোন এমন তার ক্ষমতার রাজনীতির জন্য 100 ভাগ ঝুঁকিপূর্ণ, এটা তার জন্য ভিন্ন বিষয়, এটা নিয়ে আমি এখন কথা বলবো না। কিন্তু অন্যান্য প্রেশার, সাংস্কৃতিক ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে, এই প্রেশার গুলোর ক্ষেত্রে যতটা ইতিবাচক ভাবে নেওয়া যায়, নিলে এটা সরকারের জন্য উপকার। 2 নম্বর দিক হচ্ছে, আমি মনে করি সব দেশের জন্য, বিশেষ করে আমাদের দেশের জন্যও, আলেমদেরকেই শুধু নয়, জাতির বিবেক, সুশীল পর্যায়ের আলেম নন এমন আরো যারা রয়েছেন, নাগরিক বিভিন্ন শ্রেণী মহল, তাদেরকে রাষ্ট্রের একটু আধ্যাত্মিক অভিভাবক এরকম মনে করা, অথবা তাদের মধ্যে একটু নীতি পুলিশিং, মোরাল পুলিশিংটা করা, যে এই লোকগুলো আমাদের অনেক জায়গায় ভুল ধরবে, অনেক জায়গায় আমাদেরকে টোকার চেষ্টা করবে, অনেক সময় আমাদের দিকে আঙুল তাক করবে, কিন্তু এই সবগুলোকে বেয়াদবি হিসাবে দেখা বা বিদ্রোহ হিসাবে দেখা, এটা না করে এটা একটু অভিভাবকত্ব হিসাবে দেখা, ওয়ার্নিং হিসাবে দেখা, সতর্কতা হিসাবে দেখা। এমনকি এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্কের ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, নাগরিকদের সঙ্গে আচরণের ক্ষেত্রে, ন্যায় ইনসাফ পাওয়া এবং না পাওয়া, এইসব নিয়ে যখন ইস্যু তৈরি হয় ওইসব ক্ষেত্রে, এমনকি এখন একটা করোনার সময় চলছে, খুব সারা পৃথিবীর জন্য একটা মানবিক সময়, মানবেতর সময়, এই সময়টাতেও আমি মনে করি যে আলেম সমাজ এবং আধ্যাত্মিক সমাজ, যারা মসজিদে মসজিদে দোয়া করেন, যারা মাদ্রাসাগুলিতে ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া করেন, ধর্মীয় ভাবে জাতির পরিচালনায় নিয়োজিত, তাদের সঙ্গেও সরকার একটা যোগাযোগ রক্ষা করে এখান থেকেও তার আলোটা নিতে পারে, তার সহযোগিতা নিতে পারে। অনেক সময় মনে হতে পারে তাদের সাউন্ড বিরোধিতার সাউন্ড, অনেক সময় মনে হতে পারে তার মুখের ভাষাটা আক্রমণাত্মক ভাষা, কিন্তু আসলে এটা ক্লাস হিসাবে নেওয়ার সুযোগ সরকারের রয়েছে। আমরা দেখেছি অনেক অনেক ওয়াজে কিন্তু সরাসরি হুজুররা কিন্তু সরাসরি সরকারকে হুমকি ধামকি, মানে এটা তো আমাদের, আমরা তো সবাই মুসলিম, আমরা তো কখনোই এভাবে একটা পক্ষে বা কোনো একটা ইয়েকে, কোনো একটা আলেমকে ওই জায়গায় অবরোধ হতে আশা করি না, তাই না? আমি সাগর ভাই আগেও, হ্যাঁ হ্যাঁ, এই বিশেষ করে গত 5-6 মাসে এরকম অনেকগুলি ঘটনা আমরা দেখেছি, একদম ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে, বিভিন্ন জায়গায় ভাইরাল রোগে ধরে হুজুরদেরকে, মানে একদম পুরোপুরি এক হুজুর আরেক হুজুরকে ইয়ে করা, এগুলি এই জায়গাতে আমাদের একটু আশঙ্কা তৈরি হয়। আমার মনে হয় যারা রাষ্ট্র চালান এবং যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, উপরের দিক থেকেই এগুলোকে সহ্য করার একটা ট্রেনিং অথবা একটা মেসেজ তারা নিচের দিকে দিতে পারে। কারণ কিছুটা সহ্য করতে হবে, সমাজে সব ধরনের মানুষ রয়েছেন, রাষ্ট্রের খুব শক্তি ব্যবহার করছেন একজন মানুষ কোন জায়গায় যদি অন্যায় করতে থাকে, একজন আলেম যদি তার বিরুদ্ধে কথা বলতে থাকে, এটা কিন্তু সহ্য করতে হবে, করলে এটা ভারসাম্য তৈরি হবে, সমাজে কিছু শুদ্ধির বাতাস প্রবাহিত হবে বলে আমি মনে করি। আমি এটা 2 নম্বর কথা। পাশাপাশি আবার সরকার থেকেও সরাসরি ওয়াজকে নিষিদ্ধ করার, ওয়াজকে বাধা দেওয়া, এটাও এইসব কারণে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় দ্বিমুখী একটি অবস্থান তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে বক্তব্য এসছে, এটাও খুব একটা ইয়ের বিষয়। আমি এই কথাটা এই জন্যই ব্যাপকভাবে বলছি যে এটা উপর থেকেই হওয়া দরকার। কারণ আপনি শুরুতে প্রশ্নটা তুলেছিলেন, আমি ওই জায়গাটা যাই নাই, একটা বিশেষ কারণে যাই নাই, যে এটা একটা স্বতন্ত্র বিষয়। আপনি যদি সরকারের উপর থেকে বাংলাদেশে ওয়াজ মাহফিলের বক্তব্য নিয়ন্ত্রণ করা অথবা বক্তব্যকে খুব কাটছাট করা, এটা বলা যাবে, এটা বলা যাবে না, অমুককে বলতে দেওয়া হবে না, এটা উপর থেকে আসলে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। সেন্সরের সমস্যা তৈরি করলে আমরা আলেমদের দিক থেকে এই দাবি উঠবে যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে সেন্সর করতে হবে, পলিটিক্যাল বক্তব্যে যদি কেউ ধর্ম নিয়ে কথা বলে এটা সেন্সর করতে হবে, মানে সেন্সর করার দাবিটা তখন 4 দিক থেকে উঠবে। এখন
এক ধরনের মিডিয়ার পক্ষ থেকে এই দাবিটা উঠা, অথবা রাজনৈতিকভাবে যারা নিজেদেরকে একটু ইফেক্টেড মনে করছেন তারা এই দাবিটা তুলছেন। কিন্তু এই দাবিটা তো ওয়াজ মাহফিল বাদ দিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম, গানের ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে নানান জায়গায় তখন এই দাবিগুলো উঠবো যে ওনাকে এই জায়গায় সেন্সর করতে হবে, ওনাকে এই জায়গায় সেন্সর করতে হবে। এই জন্য আমি মনে করি এটা সেন্সরের বিষয় না, বরং এটা একটু পরামর্শের বিষয় যে আলেমদের মধ্যে 10 জন অভিভাবক যদি থাকেন, যে যারা বড় রকমের কেউ এমন যদি থাকে যারা অবাস্তব কথা বলে, হুঙ্কার দিয়ে কথা বলে, যাদের কথার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তখন তৈরি হতে পারে, এটা ভেতর থেকে নিয়ন্ত্রণ করা এটা ভালো। উপর থেকে নিয়ন্ত্রণ করতে গেলে অনেক সমস্যা তৈরি হতে পারে। আমি এই জন্য শুরুতেই আপনার এই প্রশ্নটা আমার মাথায় ছিল, আমি আলোচনায় যাই নাই। এখন সংক্ষেপে আমি এইটাই বলবো যে এই জায়গাতেও একটা খুব নিয়ন্ত্রণের মেজাজ নিয়ে পুলিশিং করা আমি সমর্থন করি না, বরং আলেম অভিভাবকরাই যদি মনে করেন যে এই লোক বাড়তি কথা বলছে, ভুল কথা বলছে, তাকে আলেমদের অভিভাবকদের মধ্য থেকেই তাকে নিয়ন্ত্রণ করা এটা বেশি উপযোগী আমার কাছে মনে হয়। আমি 3 নম্বর যে কথাটা বলতে চাই সাগর ভাই, সে কথাটা হলো শেখর ভাই আজকে বলেছেন, এটা শেখর ভাইয়ের একার কথা না। কোনটা? যে বাংলাদেশের কিছু লোক বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় নিয়ে যেতে চায়। আগে বলতো যে পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তানের ভাবধারায় নিতে চায়। এই কথাগুলো আমি বলবো যে আমি 20 বছর আগে থেকে শুনছি। আরো বড় বড় মানুষ এই কথাগুলো বলেন, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী রয়েছেন তারা বলেন, অনেক সাংস্কৃতিক কর্মী রয়েছেন তারা বলেন, অনেকে পাকিস্তান আফগানিস্তান একসঙ্গে বলেন। আমি মনে করি স্বাধীন বাংলাদেশের আসলে কোনো দেশের দিকে যাওয়ার দরকার নাই, পাকিস্তানের দিকেও যাওয়ার দরকার নাই, আফগানিস্তানের দিকেও যাওয়ার দরকার নাই। বরং যেই দিকে আমাদের মুখ যায় না, মন যায় না, আমি ওই রাষ্ট্রের নাম উল্লেখ করতে চাই, ভারতের মতো আমাদের হওয়ার দরকার নেই। ভারত গত 10 বছর যাবৎ উপমহাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা তো কথায় কথায় পাকিস্তানকে গালি দেই, আমরা কথায় কথায় আফগানিস্তানকে গালি দেই। হতে পারে তাদের দেশের অভ্যন্তরীণ অনুন্নয়ন এবং অনেক ধরনের অস্থিরতা আছে, এর জন্য আমরা গালি দিই। কিন্তু নিজের দেশে সংখ্যালঘু নাগরিকদেরকে নাগরিকত্বহীন করার জন্য সাংবিধানিক চেষ্টা এবং পুরা দেশে সংখ্যালঘু নাগরিকদেরকে মারধর করার একটা পরিবেশ তৈরি করা, দেশব্যাপী দশক জুড়ে সাম্প্রদায়িকতা চালানো, এটা এই উপমহাদেশের যদি সার্কের দেশগুলো আপনি খুঁজেন, ভারতকে আপনি সবচেয়ে বড় ভাবে পাবেন। এই জন্য আমি বলি মুক্ত বুদ্ধির দাবি এবং উদার চিন্তার দাবি হলো পাকিস্তানের দিকেও আমাদের যাওয়ার দরকার নাই, আফগানিস্তানের দিকেও আমাদের যাওয়ার দরকার নাই, কট্টর সাম্প্রদায়িক ভারতের দিকেও আমাদের যাওয়ার দরকার নাই। বাংলাদেশকে বাংলাদেশের মতোই থাকার দরকার। এদেশের যে চিন্তা, চেতনা, সংস্কৃতির বৈচিত্র্য আছে, এদেশের মানুষের স্বাধীনতার প্রতি যে ভালোবাসা আছে, আমাদের যে হৃদয়ের নরম জায়গায় দেশপ্রেম এবং ধর্মপ্রেমের একটা সম্মিলিত অবস্থান আছে, এবং অসাম্প্রদায়িকতা, আমাদের দেশের সংখ্যালঘুদের প্রতি এক ধরনের সহানুভূতিশীল অধিকার প্রদানের মেজাজ নিয়ে যে আমরা চলি, আমরা ভারতের দিকে তাকালে এটা পারবো না। ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা আছে, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম আছে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ধর্ম থাকার পরেও একজন হিন্দুর বাড়িতে একটা ফুলের টুকা পড়লে বা ঢিল পড়লে যেইভাবে সতর্কতার একটা পরিবেশ তৈরি হয়, ভারতে রাস্তাঘাটে বাড়ি ঘরে মুসলমানদেরকে হত্যা করা এবং আইন করে এনআরসি সিএ চালু করে ওই দেশ থেকে মুসলমান বিতাড়িত করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনি খেয়াল করলে পাকিস্তান আফগানিস্তানেও এত বর্বরতার নজির পাবেন না। এই জন্য আমাদের বলা উচিত বাংলাদেশকে পাকিস্তানের দিকেও যাওয়া উচিত না, আফগানিস্তানের দিকেও যাওয়া উচিত না, ভারতের দিকেও যাওয়া উচিত না। আমি 4 নম্বর যে কথাটা বলতে চাই সাইফুল সাগর ভাই, সেটা হলো একটা আলেমদের, হেফাজতের নেতাদের যাদেরকে আমরা দূর থেকে দেখছি গ্রেফতার করা হচ্ছে অথবা অনেকে আতঙ্কে আছে। আপনিই বলেছেন, আমরাও সংবাদ মাধ্যমে দেখেছি 200-300 এরকম তালিকা তৈরি হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। আমার একটা আশাবাদ, আজকে হাইয়াতুল উলিয়ার যে মিটিংটা হয়েছে, যেটার কথা শেখর ভাই বলেছেন সুন্দর করে, এখানে যে ডিসিশন গুলি হয়েছে এগুলো কোনো বিতর্ক তৈরি করবে কিনা ভবিষ্যতে আমি জানি না, অথবা এটা ভবিষ্যতের কোনো ইস্যু কিনা এটাও আমি জানি না। কিন্তু অভিভাবক আলেমরা বাংলাদেশের, যেখানে হেফাজতের নেতারাও রয়েছেন এবং বোর্ডের প্রধানরাও রয়েছেন, যিনি বাংলাদেশের এখন কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ডের প্রধান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মৌলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার নেতৃত্বে বিভিন্ন ছোট ছোট বোর্ডের নেতারা বসেছেন, হেফাজতের নেতারা বসেছেন, বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসার প্রভাবশালী প্রিন্সিপালরা বসেছেন। তারা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেন মাদ্রাসাগুলো খুলে, যেন গ্রেফতারগুলো বন্ধ হয়, কওমি মাদ্রাসার আলেম ওলামাদের উপর হয়রানি কমে যায়, এবং সরকারের জন্য সরকারের সঙ্গে দুতিয়ালি করার জন্য 3-4 জনের একটা টিম করে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি আশাবাদী
2013-র 5ই মের পরে আমি দেখেছি তো সময়টা 2 মাস বা 3 মাস তখন গিয়েছিল। এখন এপ্রিল মাসের আজকে 25 তারিখ চলছে। আমি আশাবাদী মে মাসের শেষ দিকে আলেমদের বিরুদ্ধে, ঠিক না আমি আলেমদের এভাবে ঢালাও ভাবে বলবো না, হেফাজতে ইসলামকে সামনে নিয়ে আজকে যে কওমি মাদ্রাসার আলেম উলামা কেন্দ্রিক একটা আতঙ্কজনক পরিবেশ চলছে আমরা দেখছি দূর থেকে। আমার ধারণা 1-1.5 মাসের মধ্যে এই পরিবেশটা শান্ত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আবার পারস্পরিক একটা সহানুভূতিপূর্ণ বা সহমতপূর্ণ পরিবেশ তৈরি হবে। এর জন্য আমি আপনার সঙ্গে যোগ দিয়ে একটা কথা বলতে চাই, যে প্রশ্নটা আপনি শেখর ভাইকে করেছেন, চলুন এই দূরত্বের সময়ে আমরা একজন আরেকজনের প্রতি এত মারাত্মক অভিযোগ দায়ের না করি যেটা আন্তর্জাতিক ভাবে পরে আমাদের দায়বদ্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে ফেলে। কিরকম এটা আপনার খেয়াল করলে আমরা দেখবো, গত 2-3 বছর যাবত যখন আইএস এর সমস্যা অনেক বেড়ে গিয়েছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে হোলি আর্টিজানের ঘটনার পর যখনই আন্তর্জাতিক মিডিয়ার পক্ষ থেকে বলতে চেষ্টা করা হয়েছে বাংলাদেশে আইএস এর এই ইন্ধনে এই ঘটনা ঘটেছে অথবা এটা ঘটেছে, আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা, একদম পুলিশ র্যাবের পক্ষ থেকে, মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কখনো কখনো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুব পরিষ্কার ভাষায় অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, এবং আরো বলা হয়েছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোনো জঙ্গিবাদ নেই। এখানে ছোটখাটো হোমমেড কিছু প্রবলেম আছে, হোমমেড শব্দটা তারা ব্যবহার করেছে। আমিও আজকে বলতে চাই যে আজকে কথায় কথায় দূরত্ব তৈরি হওয়ার কারণে একজন সম্পর্কে বলছি যে পাকিস্তানের ফান্ডে এটা করছে, আরেকজনকে বলবো অমুকে এটা করছে, কিন্তু 2 মাস 2.5 মাস পরে হয়তো রাজনৈতিক দূরত্ব দূর হয়ে যাবে, হয়তো আবার পারস্পরিক বসে একসঙ্গে কাজ হবে, কিন্তু তখন আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে আমরা আমাদের দেশেরই কাউকে কাউকে আন্তর্জাতিক সন্ত্রাসের স্থানীয় এজেন্ট হিসাবে, স্থানীয় ঠিকাদার হিসাবে পেশ করার কারণে পরে এটার জন্য নিজেরাই দায়বদ্ধ হয়ে থাকবো। এই জন্য আমি আমরা এই জায়গায় আমরা সুস্থ চিন্তা, সহানুভূতির চিন্তা এবং পরিণতি চিন্তা, যে ভবিষ্যতে এটার দায় কি কি হতে পারে এভাবে নেওয়ার আমি আহ্বান জানাবো। আমি সাগর ভাই আপনাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকের যে সম্মানিত অতিথি দুজন, মাননীয় এমপি সাইফুজ্জামান শেখর ভাই এবং ব্যারিস্টার আবু সায়েম ভাই, এবং ঢাকার বাইরে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাভাষী মানুষ যারা আমাদের দিকে চোখ রেখেছেন ভালোবাসার দৃষ্টিতে অথবা কৌতূহলের দৃষ্টিতে, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই।